সারা রাত রাজধানীতে বজ্রপাত সহ ভারী বৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত ১টার পর শুরু হওয়া বৃষ্টি এখনো ঝরছে। এদিকে দেশের ওপর ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয় প্রবাহ। টানা বৃষ্টিতে রাজধানী মিরপুরের কাজীপাড়া, কালশী ও মতিঝিলের বেশ কিছু সড়কে জলাবদ্ধতা দেখা যায়। ফলে ভোর থেকে বিপাকে পড়েন যাত্রী ও পথচারীরা। জলাবদ্ধতার কারণে সরকারি ছুটির দিনেও সড়কে যানবাহনের চাপ বাড়ে। পানির কারণে বেশ কিছু স্থানে সিএনজি চালিত অটোরিকশাকে বিকল হতে দেখা গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকায় মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ৬ ঘন্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি এই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টি। আর গত ২৪ ঘন্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে ২০৩ মিলিমিটার। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সকাল থেকে পরবর্তী ৬ ঘন্টায়ও রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া মৌসুমি বৃষ্টি বলয় প্রবাহ ৩০ সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত দেশের প্রায় ৮০% এলাকায় প্রভাব বিস্তার করতে পারে। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানানোর চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি এখন কোন এলাকায় আছেন একটু জানাবেন, আর কি অবস্থা এখন দেখছেন সেখানে? দুর্ভোগে তো নিশ্চয়ই এলাকাবাসী রয়েছে, তারা কি বলছে? লাবণী, আপনি যেমনটা বলছিলেন, রাজধানীতে কিন্তু গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে এবং আমরা সকালেও দেখেছি কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো টানা বৃষ্টিও দেখেছি এবং এখন কিন্তু বৃষ্টি অনেকটা থেমেছে। আমরা এখন আছি রাজধানীর ফকিরাপুলে এবং ফকিরাপুলে আমরা যদি এই চিত্রটা যদি দেখাই, গতকাল থেকে বৃষ্টির পরে ফকিরাপুলে কিন্তু এই চিত্রটা রয়েছে। গতকাল থেকে রাজধানীতে যে বৃষ্টি হয়েছে, আমরা ফকিরাপুলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমরা এর আগেও কিন্তু ফকিরাপুল থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম, তবে আমরা তখন দেখেছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি কিন্তু এখানে কিছুটা কমেছে। আপনি যেমনটা বলছেন, দেশে যেহেতু দুর্গাপূজার ছুটি চলছে, এর সঙ্গে আবার বাড়তিভাবে যুক্ত হয়েছে বৃষ্টি, তাই রাজধানীতে আমরা আসলে যে স্থানগুলোতে গিয়েছি আমরা দেখতে পেয়েছি কর্মজীবী মানুষের সংখ্যা কিছুটা কম। তবে একান্তই যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু কর্মের সন্ধানে বেরিয়েছে, তবে তারা সবাই আসলে ভোগান্তির গল্প শুনিয়েছে। ফকিরাপুলের এই যে ছোট ছোট যে দোকানপাটগুলো আছে, আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু দেরিতে খুলেছে এবং তারা যেটা বলছে যে দুর্গাপূজার ছুটির কারণে এবং সাথে বৃষ্টির কারণে তাদের কিন্তু ক্রেতা কমে গেছে এবং তারা অনেকটা লোকসানের অনেক ক্ষেত্রে কম দামে বিক্রি করছে, আবার অনেক ক্ষেত্রে লোকসানেও তাদের আসলে জিনিসপত্র বিক্রি করতে হচ্ছে। এছাড়া এখানে যারা সিএনজি এবং রিক্সা চালক যারা আছে, আমরা আসলে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছে যে বৃষ্টির কারণে তাদের আয়ে আসলে ব্যাঘাত ঘটেছে। অন্যদিকে যাত্রীদের পক্ষ থেকেও আসলে বাড়তি ভাড়ার আসলে অভিযোগও আছে। তো আমরা এখন আছি রাজধানীর ফকিরাপুল থেকে এবং এখানকার মানুষের যে দাবি যে এখানকার কিছুটা বৃষ্টি হলেও এখানে যে জলাবদ্ধতা তৈরি হয়, কিন্তু সরকার পরিবর্তন হলেও তাদের আসলে কোনো স্থায়ী কোনো সমাধান আসলে হয় না। তো তাদের পক্ষ থেকে দাবি যে এই জলাবদ্ধতার একটা স্থায়ী সমাধান হোক। তো এই ছিল রাজধানীর ফকিরাপুল থেকে সর্বশেষ। শাহরিয়ার, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই জলাবদ্ধতার সমস্যাটি কিছুটা হলেও কমে আসবে এবং সরকার অবশ্যই যথাযথ উদ্যোগ নেবে। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। এদিকে মঙ্গলবার রাতের বৃষ্টিতে তলিয়ে গেছে সাভার আশুলিয়ার বিভিন্ন এলাকা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে তেঁতুলজোড়া ইউনিয়নের বাসিন্দারা। দুর্ভোগের প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। লোকজন জানান, এমনিতেই গেল ২ সপ্তাহ ধরে পানিবন্দী হয়ে আছেন তেঁতুলজোড়া এলাকার বহু মানুষ। মঙ্গলবার রাতের টানা বৃষ্টিতে দুর্ভোগ আরও বেড়েছে। এরই মধ্যে বহু পরিবার পানিবন্দী হওয়ায় তাদের ঘরবাড়ি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তারা জানান, বারবার বলার পরেও পানি সরানোর ব্যবস্থা করে না কর্তৃপক্ষ। সময় মতো ব্যবস্থা নিলে এই দুর্ভোগে পড়তে হতো না। তাই দুর্ভোগের প্রতিবাদে তারা আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। সাভারে বৃষ্টি, জলাবদ্ধতা ও সড়ক অবরোধের বিষয়ে আরো তথ্য জানাতে তেঁতুলছড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুর রহমান অনিক। যেমনটি জানাচ্ছিলাম আমাদের দর্শকদের, যে দুর্ভোগের প্রতিবাদে একটি বিক্ষোভ করছে এলাকাবাসী। জলাবদ্ধতা ও এলাকাবাসীর যে বিক্ষোভের সর্বশেষ কি তথ্য রয়েছে একটু জানাবেন, আর ইউনিয়ন পরিষদ এ বিষয়ে কি কোনো ধরনের কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, আপনার কাছে কি তথ্য রয়েছে? লাবণী, আপনাকে জানিয়ে রাখি যে গেল রাতের বৃষ্টিতে কিন্তু এই সাভার উপজেলার প্রায়
কয়েকটি জায়গায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং তেঁতুলঝোড়া এই ইউনিয়নে কিন্তু প্রায় বেশ কয়েকটি এলাকা গেল 2 সপ্তাহ যাবত কিন্তু পানিবন্দী রয়েছে সেখানকার মানুষ। আজকে ঠিক সকাল 9:30টার সময় ঢাকা আরিচা মহাসড়ক কিন্তু এই এলাকাবাসীরা অবরোধ করেন এবং 1 ঘন্টা অবরোধের পর তারা কিন্তু এই ঢাকা আরিচা মহাসড়ক থেকে কিন্তু সরে দাঁড়ান এবং তাদের একটাই দাবি যেন খুব দ্রুত সময়ের মধ্যে যেন এই যে জলাবদ্ধতা সেটি যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। আমি এই এলাকার একজন এলাকাবাসীর সাথে কথা বলবো যে তারা কেমন দুর্ভোগে আছেন। আচ্ছা, কি অবস্থাতে আছেন, কেন, কি সমস্যা? এখন আমরা খুব খারাপ অবস্থায় আছি। আমাদের ড্রেন আটকাই দিছে, আমাদের ড্রেনের ময়লা পানি সব ঘরে যেতেছে, ছেলে মেয়ে নিয়ে ঘর আটকা। আমাদের দোকানে চাল ডাল আটঘাট সব বন্ধ হয়ে গেছে গা, বরঞ্চ দোকানে পানি, সব জায়গায় পানি। গার্মেন্টস এর মানুষ মনে করেন বেতন না পাইলে তো পেট চলবো না, ওরা মনে করেন গার্মেন্টসে যাইতেই হইব, ওরা কাপড় ওরা গার্মেন্টসে যাইতেছে। কারণ আমরা ছেলে মেয়ে নিয়ে আমরা খুব পড়ে গেছি গে। মানে আমাদের মনে করেন 4 দিন ধরে আমরা ঘরে একদম পানির মধ্যে। চলেন আমরা দেখাই, প্রমাণ দেখাই পানি। সকাল মহাসড়ক অবরোধ করে কি কারণে? সকাল তাই না দইরা কালকা দেখো হয়েছে সন্ধ্যা সময়, আজকে 2 সপ্তাহ ধরে টেহা উঠায় শেষ হয় না। উঠাইলে কতদূর একজনে ছাড়ে, আবার একজনে টেহা বন্ধ করে। আজকে 2 মাস ধরে 5 তারিখে শেখ হাসিনা নামতো না, 5 তারিখে আমি 18 বছর ধরে এই শোভাপুর মোড়ে আছি। একদিন দেয় না একতলা পানি। আর 5 তারিখের ঘরে তো ধরে পানি শোভাপুর নাম এই 2 সপ্তাহ থেকে। এ বিষয়ে কি ইউনিয়ন পরিষদে কোনো অভিযোগ দেন নাই? কেউ শুনে না কথা। যারা মেম্বর আগে আছিল অনে নাই, মেম্বর নেতা ফেতার আমগর হুমকি দেয়, কয় দায়িত্ব আঙ্গর দিছে। এই কাটা আমরা ওই মহিলা জায়গা দেয় না, ফার্নিচার মুখ কম বা আবার টেয়া দিলে ভুত্তরে করতে সারা আবার বন্ধ করে দেয়। যেমনটি শুনছিলেন, আমি যদি আপনাকে একটু দেখাই যে এই পাশে একটি জমি ছিল, যে জমিতে কিন্তু এতদিন এই সোনাপুর এলাকার পানিগুলো কিন্তু যেত, কিন্তু সেটির যে নালাটা সেটি বন্ধ হওয়ার কারণে কিন্তু এই পানিবন্দী হয়ে পড়েছেন, এরকমটি অভিযোগ করছেন এলাকাবাসী। এবং আজকে যখন এখানে ভেকু লাগিয়ে সেখানকার যে বালিগুলো সেগুলো কিন্তু অপসারণ করছেন যেন খুব দ্রুত সময়ে পানিগুলো অপসারণ করা যায়। তো লাবণী, এই ছিল এখনকার পর্যন্ত এখানকার আমার কাছে সর্বশেষ তথ্য। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই এই বিষয়ে ইউনিয়ন পরিষদ এবং প্রশাসনের যারা রয়েছে উদ্যোগ নেবে যথাযথ, এবং এলাকাবাসীর দুর্ভোগ হয়তো কিছুটা হলেও কমবে। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জাহিদুর রহমান অনিক। বুধবার রাতে নারায়ণগঞ্জে টানা বৃষ্টি হয়েছে। এতে ফতুল্লা, কুতুবপুর, লালপুর, ইশদাইর, গাবতলী, শেহাচর ও শিব মার্কেট এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অন্তত 10 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। কলেজ কোনো জায়গায় বাদ যাচ্ছে না। জলাবদ্ধতা এ অঞ্চলের মানুষের জীবনে নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। এলাকাবাসী বলছে, ডিএনডির ভেতরে হবার পরও অজ্ঞাত কারণে সেনাবাহিনীর বাস্তবায়নকৃত ড্রেনেজ ও সুয়ারেজ উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করেনি পানি উন্নয়ন বোর্ড। ফলে বাস্তবায়নকৃত ড্রেনেজ ও সুয়ারেজ উন্নয়ন প্রকল্প 1300 কোটি টাকার প্রকল্পের সুবিধা পাচ্ছে না এসব এলাকার সাধারণ মানুষ। এতে চরম ভোগান্তিতে রয়েছেন বাসিন্দারা। নারায়ণগঞ্জের বৃষ্টিপাত ও জলাবদ্ধতার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিবুর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। যেমনটি বলছিলাম যে প্রায় 10 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বৃষ্টিপাতের কারণে। তাদের আসলে অভিযোগের জায়গাগুলো কি কি একটু জানাবেন, এবং প্রশাসন কি এই বিষয়ে কোনো ধরনের মতামত দিয়েছে কিনা? লাবণী, নারায়ণগঞ্জের ডিএনডির অভ্যন্তরে যে মানুষগুলো বাস করে তাদের জলাবদ্ধতার নিত্যদিনের একটা সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে এখানে 1300 কোটি টাকার একটা প্রকল্প গ্রহণ করেছিল বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে, কিন্তু বিশেষ কিছু এলাকা যেমন ফতুল্লার একটা অংশ এবং কুতুবপুরের একটা অংশকে বাদ দেওয়া হয়েছিল এই প্রকল্প থেকে, যার কারণে এই প্রকল্প বাস্তবায়িত হলেও বড় একটা অংশ প্রায় 10 লক্ষের মতো মানুষ সেই প্রকল্পের সুবিধার আওতার বাইরে রয়ে গেছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে এই যে স্থায়ী জলাবদ্ধতা, একটু বৃষ্টি হলেই এখানকার মানুষের জলাবদ্ধতা এমন পর্যায়ে পৌঁছে আপনি দেখবেন যে নৌকা ছাড়া তাদের চলাচলের কোনো মাধ্যম থাকে না। তারা শুধুমাত্র এই জলাবদ্ধতার কারণে তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, মানুষের চলাচলের ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাকে যদি একটু বিস্তারিত বলতে হয় তাহলে দেখবেন যে আমাদের এখানে কিছু কিছু মসজিদ আছে, লালপুর, ফতুল্লা, কুতুবপুর, দাপাইদ্রাকপুর, ফতুল রেল স্টেশন এলাকা, এই এলাকাগুলোর মসজিদের বাসাবাড়িতে পানি ঢুকে যায় এবং জনজীবন একেবারে বিপর্যস্ত একটা অবস্থা। তো কিছুদিন আগে এই অবস্থার পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড 1 কোটি টাকার একটা প্রকল্প গ্রহণ করেছিল, কিন্তু সেটা ছিল কোন
রকমের কিছু খাল খনন ব্যতীত তেমন কোনো উল্লেখযোগ্য কার্যক্রম তারা করতে পারেনি। এতে করে মানুষের কার্যত তেমন কোনো উপকার হয়নি, বরং যে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে যে স্থায়ী জলাবদ্ধতার কারণে মানুষের যান চলাচল, বাসাবাড়ির একটা অর্থনৈতিক অবস্থা, এবং এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে যেগুলোর মধ্যে ছোট ছোট ইন্ডাস্ট্রি যেগুলোর মধ্যে পানি ঢুকে গেছে, উৎপাদন ব্যাহত হচ্ছে, মানুষ কর্মহীন হয়ে পড়ছে। এই যে সামগ্রিক একটা অবস্থার মধ্যে নারায়ণগঞ্জবাসী বসবাস করছে। নারায়ণগঞ্জের সাধারণ মানুষ মনে করে যে নারায়ণগঞ্জের মানুষগুলো রাজস্বর মধ্যে, সরকারি রাজস্ব প্রায় 32% সরকারকে রেভিনিউ দিয়ে থাকে, যার জাতীয় বাজেটের, কিন্তু সে অনুযায়ী নারায়ণগঞ্জের মানুষের তেমন কোনো ভাগ্যের উন্নয়ন হয় না। তো কবে নাগাদ এই উন্নয়ন হবে, এটা নিয়ে আসলে জনগণ প্রশ্ন করছে। জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে জানিয়েছেন তারা এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডে লিখছেন, হয়তো সামনে একটা ভালো সংবাদ তারা আমাদের জনগণকে দিতে পারবেন, কিন্তু সেই আশা কবে হবে সেই অপেক্ষায় লাবণী নারায়ণগঞ্জবাসী। হাবিবুর, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই এই বিষয়ে একটি ভালো সংবাদই আমরা শুনতে পারবো যে প্রশাসন হয়তো এই বিষয়ে যথাযথ উদ্যোগ নেবে। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান। দর্শক, সংবাদের শুরুর দিকে যেমনটি বলছিলাম যে দেশের উপর ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় প্রবাহ। আবহাওয়া পরিস্থিতির তথ্য একটু জানানোর চেষ্টা করব। পটুয়াখালীর রাঙ্গাবালি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। উপকূলের বৃষ্টি ও আবহাওয়ার পরিস্থিতির তথ্য একটু জানবো আপনার কাছ থেকে। আর লঘুচাপের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর কোনো তথ্য জানিয়েছে কিনা এই বিষয়ে একটু বলবেন। জি লাবণী, শুরুতেই আবহাওয়া অফিসের যে সর্বশেষ বিজ্ঞপ্তি আমরা পেয়েছি সেটি তথ্য জানিয়ে দিতে চাই। সমুদ্র বন্দরের জন্য দেয়া আবহাওয়া অফিসের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলছে আবহাওয়া অধিদপ্তর। এবং এজন্য পায়রা সহ সবকটি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং আপনাকে যদি এই মুহূর্তের আবহাওয়া পরিস্থিতির তথ্য জানাতে চাই, তাহলে এই মুহূর্তে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে উপকূল জুড়ে এবং থেমে থেমে বৃষ্টি হয়েছে কয়েক দফা। এবং নদ নদীর পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, তবে সাগর উত্তাল হয়ে উঠছে বলে জানিয়েছেন জেলেরা বলছেন 22 দিনের নিষেধাজ্ঞা আসছে 4 অক্টোবর থেকে। এর মধ্যে এই মুহূর্তে যে বৈরী আবহাওয়া সৃষ্টি হচ্ছে, যার কারণে তাদেরকে তীরে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে অনেক জেলে। এবং সেই সঙ্গে লাবণী, আপনাকে জানিয়ে রাখতে চাই, নদী বন্দরের জন্য আবহাওয়া অফিসের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালী নদী বন্দরকেও 1 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। লাবণী, আপনাকে যে তথ্যটি জানাতে চাই, এই মুহূর্তে যে সুস্পষ্ট লঘুচাপটি অবস্থান করছে এটি আরো ঘনীভূত হতে পারে। এবং সকাল থেকেই আমরা কিন্তু কখনো মেঘ কখনো রোদ এরকম পরিস্থিতি কিন্তু দেখছি। তার মধ্যেও কিন্তু ভ্যাপসা গরম বিরাজমান রয়েছে এই মুহূর্তে। এবং সমুদ্রগামী যে জেলেরা তারা বলছেন যে সাগর উত্তাল হয়ে উঠছে। নদীর পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সাগর উত্তাল হয়ে ওঠার এই পরিস্থিতির কারণে তারা কিন্তু তীরে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে অনেক জেলেরা বলছেন যে সামনে 22 দিনের নিষেধাজ্ঞা আসছে, এই শেষ মুহূর্তে এসে মাছ ধরতে না পেরে কিন্তু তাদেরকে এই বৈরী আবহাওয়ার কারণে আবার তীরে ফিরে আসতে হবে, যার কারণে ক্ষতির মুখে পড়তে পারে এই অঞ্চলের জেলেরা, এমনটি কিন্তু তারা বলছেন। এবং এই যে বৃষ্টিপাত এটি আরো কিছুদিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে এমনটি বলা হচ্ছে। এই মুহূর্তে আমি মেঘের গর্জন শুনতে পাচ্ছি। আগুনমুখা নদীর তীরে রয়েছি, গুড়ি গুড়ি বৃষ্টিও কোথাও কোথাও ঝরছে। নদীর তীরবর্তী এলাকায় মৃদু দমকা বাতাস বইছে। এবং সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, আকাশ পুরো মেঘের চাদরে ঢাকা রয়েছে। নদীর পরিস্থিতি, নদ নদীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ছিল আবহাওয়া পরিস্থিতি নিয়ে উপকূলের সবশেষ। লাবণী। কামরুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, উপকূলে বৃষ্টি ও আবহাওয়া পরিস্থিতির তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কামরুল হাসান। দর্শক, রাজধানীর একটি অনুষ্ঠানে কথা বলছেন এই মুহূর্তে ধর্ম উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 1866 সন পর্যন্ত 86 বছর এই ভারতের বুকে কোরআন হাদিস ফেকারদের ঝান্ডা বরদারি করেছেন তা আলিয়া পদ্ধতির ওলামায়ে কেরাম। 1866 সনে যখন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়, তখন দুই ধারা একসাথে ভারতীয় উপমহাদেশে দ্বীনি শিক্ষার মশাল তারা জ্বালিয়েছেন। এবং আমরা লক্ষ্য করেছি আলিয়া এবং কওমের ভিতরে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসার একটা বন্ধন ছিল, মেলবন্ধন ছিল। আমি উদাহরণ দিয়ে বলি, হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির জলিলুল কদর খলিফা হযরত আল্লামা ইসহাক বর্ধমানী কলিকাতা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন বহুদিন।
আল্লামা জহর আহমদ উসমানী এই ঢাকা আলিয়ার উস্তাদ ছিলেন। মাওলানা ওবায়দুল হক সাহেব খতিব বাইতুল মুকাররম এখানকার উস্তাদ ছিলেন। তারপরে বাইতুল মুকাররমের আরেক খতিব এই যে মুজাদ্দিদি বরকতি, আমিমুল এহসান মুজাদ্দিদি বরকতি, ওনার বাড়ি বিহার। উনি এখানে শিক্ষক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, বাইতুল মুকাররমের খতিব ছিলেন। এবং এইরকম একজন নয়, শত শত দেওবন্দি আলেম আলিয়া পদ্ধতির মাদ্রাসায় এলমে দ্বীনের খেদমত করেছেন। অতএব 250 বছরের আমাদের ইতিহাসের পথ পরিক্রমায় আলিয়া পদ্ধতির মাদ্রাসার অবদান সোনার অক্ষরে লিখে রাখার মতো। দর্শক, সরকারি আলিয়া মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফওয়া খালিদ হাসান। আমরা যুক্ত ছিলাম তার বক্তব্যে। প্রতীক নিয়ে রেষারেষির মধ্যেই জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের সচিব জানান, এনসিপির সাথে সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ জাতীয় লীগ। তিনি আরও বলেন, তালিকায় থাকা যে কোনো প্রতীক নিতে পারবে এনসিপি। ফারজানা আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল নিবন্ধনের আবেদন আহ্বান করে নির্বাচন কমিশন। এতে 143টি নতুন রাজনৈতিক দল নিবন্ধন চেয়ে আবেদন করে। প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হয় 22টি। আবেদনের শর্ত পূরণ করায় নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগ। দল দুটির বিষয়ে দাবি আপত্তি জানাতে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি। তথ্য পর্যালোচনার পরে আমাদের অবস্থানটা হচ্ছে, দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। জাতীয় নাগরিক পার্টির প্রতীক নিয়ে একটা বিষয় অনিষ্পন্ন আছে, যে ওনারা যে প্রতীকটা চেয়েছেন সে প্রতীকটা আমাদের প্রতীক সংক্রান্ত যে বিধিমালার তফসিলে নেই, এবং না থাকার কারণে আমরা ওনাদের কাছে একটা প্রতীক মানে নিশ্চিত করার জন্য আমরা একটা চিঠি দিব। সেই চিঠিটা পাওয়ার পরে ওনাদের যে প্রতীকটা আমাদেরকে বলবেন, সেই প্রতীক উল্লেখ করে আমরা তাদের নামে বিজ্ঞপ্তিটা দিব। ইসি সচিব জানান, বাংলাদেশ নিজামী পার্টির পক্ষে আদালতের রায় আছে, তাই তারা নিবন্ধনযোগ্য। বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি ও শাহজাহান সিরাজের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল সহ 12 দলের বিষয়ে আরও অনুসন্ধান করবে কমিশন। আম জনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। তথ্যানুসন্ধানের সংখ্যা দাঁড়ালো 9 আর 2, 9 আর 3, 12টা। এদিকে 7 দলের যথেষ্ট তথ্য প্রমাণ না থাকায় আবেদন নামঞ্জুর করেছে ইসি। 7টা দলকে আমরা মনে করেছি যে তারা যথেষ্ট প্রমাণ আদি দিতে পারেন নাই, সে কারণে তারা আবেদন নামঞ্জুর হবে। ফরওয়ার্ড পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী সিপিবিএম, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, বাংলাদেশ বেকার সমাজ, বাংলাদেশ সলিউশন পার্টি, নূতন বাংলাদেশ পার্টি, জমিয়াতে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলামী পার্টি। আইন অনুযায়ী নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি, 21 জেলা ও 100টি উপজেলায় কমিটি এবং প্রতি কমিটিতে 200 ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। ফারজানা আক্তার, 71, ঢাকা। দলের নিবন্ধন পাওয়ায় ইসিকে ধন্যবাদ জানালেও শাপলা প্রতীক না দেয়ায় ইসিকে স্বেচ্ছাচারী ও পক্ষপাত দুষ্ট বলে আখ্যায়িত করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এছাড়া আওয়ামী লীগকে যারা ফিরিয়ে আনার চেষ্টা করবে তাদের পতনও আসন্ন বলে জানান তিনি। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। মঙ্গলবার নির্বাচন কমিশন কর্তৃক রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নিবন্ধন পাওয়ার প্রতিক্রিয়ায় দলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে নিবন্ধন পাওয়ায় ইসিকে ধন্যবাদ জানালেও শাপলা প্রতীক না দেওয়ায় ইসিকে স্বেচ্ছাচারী ও রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ইলেকশন কমিশনকে কিছু জায়গায় আমরা ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু তারা এই প্রক্রিয়াগত জায়গায় গিয়ে নিবন্ধনের প্রাথমিক ধাপগুলো তারা সম্পন্ন করেছেন। প্রতীক প্রশ্নে ইসি স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক আচরণ আমাদের সাথে করছে।
এনসিপিকে জাতীয় প্রতীক শাপলা না দিলেও অন্য রাজনৈতিক দলের প্রতীক হিসেবে বিভিন্ন জাতীয় প্রতীক রয়েছে, যা ইসির চোখে পড়ছে না বলেও জানান তিনি। যারা যদি কোনো একটা প্রতীক না দেখতে পারে তারা তো বিভিন্ন ডকুমেন্টসও ভুল করবে। এই জন্য আমরা আবেদন জানাচ্ছি ইসির যারা বিভিন্ন কমিশনারের দায়িত্ব রয়েছেন তাদেরকে তাদের চোখের ব্লাইন্ড টেস্ট করাতে হবে। প্রতীক প্রশ্নে এনসিপি কোনো ছাড় দিবে না, এজন্য জনগণকে সাথে নিয়ে গণতান্ত্রিক উপায়ে রাজপথে থাকার ঘোষণা দিয়ে নির্বাচন কমিশনারদের পদত্যাগেরও দাবি করেন তিনি। যেই ইলেকশন কমিশন বর্তমানে রয়েছে এটা কিন্তু বিভিন্ন দুইটি দল ভাগ বটোয়ারা করে নিজেদের মধ্যে দিয়েছে। এই ইলেকশন কমিশনের অলরেডি আমরা জানিয়েছিলাম যে কিছু ইলেকশন কমিশনার এখান থেকে পদত্যাগ করতে হবে যারা দলীয় জায়গার ভূমিকা পালন করছে। বর্তমান যে এক্সিস্টিং ইলেকশন কমিশন রয়েছে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে না। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা যারা করবে তাদের পতনও আসন্ন। ইউনূস স্যার কেন, বাংলাদেশে যেই কোনো প্রভাবশালী শাসক হোক না কেন, যদি এই ধরনের চিন্তা ভাবনা যদি তারা করে থাকে তাহলে তাদের আবারই পতন আসন্ন। এটা জনতার সংগ্রামের মধ্য দিয়ে ইউনূস স্যার যদি ওইখানে বসে স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করুন তাহলে ইউনূস স্যারেরও পতন আসন্ন। অনেক উপদেষ্টার আত্মীয় স্বজন দুর্নীতিতে জড়িয়ে পড়ছে, এসব খবর জনগণের সামনে জানানো হবে বলেও জানান তিনি। কারো ভাই, কারো বাপ, কারো মা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। এজন্য আমরা একটি হোয়াইট পেপারও পাবলিশ করব গত 1 বছরে উপদেষ্টা মহলের কে কি দুর্নীতির সাথে যুক্ত হয়েছেন। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনে আলোচিত প্রার্থী তামিম ইকবাল খান নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বুধবার সকালে খবরটি নিশ্চিত করা হয়। বুধবার দুপুর 12টা পর্যন্ত বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য প্রার্থিতা বাতিলের শেষ সময়। তার আগে মঙ্গলবার 15টি ক্লাবের প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সকাল 10টা নাগাদ মিরপুরে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। জোর গুঞ্জন ছিল প্রার্থিতা প্রত্যাহার করতেই মিরপুরে হাজির হন তামিম। শেষমেশ গুঞ্জনই সত্যি হলো। বিসিবি নির্বাচন থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন এই ড্যাশিং ওপেনার। এছাড়া বেশ কিছুদিন ধরেই আসন্ন নির্বাচন নিয়ে নানা অভিযোগ দিয়ে আসছিলেন তামিম। আগামী 6 অক্টোবর বিসিবি নির্বাচন পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে 25 পরিচালকের ভোটে হবে সভাপতি নির্বাচন। শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী। সারা দেশে মণ্ডপে মণ্ডপে চলছে ধর্মীয় আচার সহ নানা আনুষ্ঠানিকতা। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে সকাল থেকে দুপুর পর্যন্ত নবমী পূজার আনুষ্ঠানিকতা চলে। মহানবমীতে দেবী দুর্গাকে মহাশক্তির প্রতীকী রূপে পূজা করা হয়। এ সময় পুষ্পাঞ্জলি, ধনুচি নাচ ও ভোগ নিবেদনে খিচুড়ি, লুচি, পায়েস, মিষ্টি, ফলমূল সহ নানা রকম আয়োজন থাকে। শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাক ঢোল বাজনার মধ্য দিয়ে আনন্দ প্রকাশ করেন ভক্তরা। নবমীর সন্ধ্যায় দেবী দুর্গার মহা আরতি করা হয়। মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। এদিন 108টি নীলপদ্মে পূজা হবে দেবী দুর্গার। ভক্তরা মনে করেন মহানবমী আধ্যাত্মিকভাবে শক্তির পূর্ণতা, সামাজিকভাবে মিলন মেলা আর সাংস্কৃতিকভাবে এক বড় উৎসব। আজকে বিজয়ের ছোট্টা বাজ দেবে না, আজকে আনন্দের সহিত আমরা দিনটা কাটাবো। আমাদের মনের মধ্যে যে অসুর বা আমাদের যে আসরিক প্রবৃত্তি প্রত্যেকটা মানুষের মধ্যে বা সমাজে যে অসংলগ্নতা বা সমাজে যে অসামাজিকতা, সেগুলো মাতার দিব্য শক্তির মধ্য দিয়ে সেই শক্তিকে বিনাশ করেছেন। Puja is very close to me because I am from North India, north of you can say Jammu side, and I know Vaishno Devi. দর্শক, মহানবমীর আরও খবর নিয়ে ঢাকেশ্বরী মন্দির থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারহানা ন্যান্সি। ন্যান্সি, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে মহানবমীর শুভেচ্ছা জানাচ্ছি। ন্যান্সি, আপনি তো সকাল থেকেই মন্দিরে রয়েছেন, তথ্য সংগ্রহ করছেন। মণ্ডপে ভক্তদের উপস্থিতি কেমন দেখছেন একটু জানাবেন। এবং মহানবমী তো যেরকম বলছিলাম যে পুষ্পাঞ্জলি, ধনুচি নাচ, সেই সাথে ভোগের বিষয়টিও আছে, সেখানকার আয়োজনের তথ্য একটু জানবো আপনার কাছ থেকে। লাবণী, আপনাকেও মহানবমীর শুভেচ্ছা। আমি আগের সংবাদে যেমনটা জানাচ্ছিলাম যে 11টা নাগাদ কিন্তু পুষ্পাঞ্জলির মাধ্যমে যে নবমীর যে ধর্মীয় আনুষ্ঠানিকতা, কল্পারম্ভ, বিহিত পূজা, সেই পুজো শেষ হয়ে গেছে এবং ভক্তরা দেবীর পায়ে অঞ্জলি দিয়েছেন। সেই যে ধর্মীয় আনুষ্ঠানিকতা সেটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। আরেকটু জানিয়ে রাখতে চাই যে মহানবমী কিন্তু একেবারেই বলা যায় উৎসবের দিন। মহানবমীতে অসুর বধ করার যে আনন্দ, সেই
সেই আনন্দ নিয়ে কিন্তু ভক্তরা মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ান এবং আনন্দ উদযাপন করেন। গতকাল অষ্টমী পূজা শেষ হওয়ার পরেই কিন্তু নবমীর যে তিথি সেটা শুরু হয়ে গেছে এবং কিছু সময়ের মধ্যে একটা সন্ধিক্ষণ হয়, মাহেন্দ্রক্ষণ হয়, সেইটাকে নবমীর সংযোগস্থল হিসেবে গণ্য করা হয়। সেখানে বলা হয় যে নবমীর এই তিথিতেই দেবী দুর্গা মহিষাসুরের সাথে ভয়ঙ্কর যুদ্ধে চূড়ান্তভাবে মহিষাসুরকে বধ করেন এবং অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রকাশ ঘটান এবং সেটাই কিন্তু আসলে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা বিশ্বাস করেন এবং এই যে অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছে সেই আনন্দে কিন্তু আসলে আজকে সেই আনন্দটা উদযাপন করা হবে নবমীতে এবং ভক্তরা বলেছেন যে আজকে যত বেশি প্রতিমা দর্শন করতে পারেন তাতেই তাদের আনন্দ এবং মণ্ডপে মণ্ডপে যাবেন, প্রতিমা দর্শন করবেন এবং দেবী দুর্গার কাছে প্রার্থনা করবেন, প্রত্যাশা করবেন বিশ্বময় যেন শান্তি প্রতিষ্ঠা হয় এবং ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্র, সমাজ, দেশ সবখানে যেন শান্তি সর্বদা বিরাজমান থাকে সেই প্রার্থনাই তারা করবেন। এবং অঞ্জলির পরে কিছুক্ষণের মধ্যে প্রসাদ দেয়া হবে, অঞ্জলি শেষ হয়ে গেছে, প্রসাদ কিছুক্ষণের মধ্যেই দেয়া হবে। নবমীর দিন কিন্তু দেবীর বন্দনার সমাপ্তি ঘটে নবমীর পুজোর মাধ্যমে। কালকে বিজয়া দশমীর যে রয়েছে, বিজয়া দশমীতে বিদায়ের সুর নিয়ে আসে বিজয়া দশমী, সেই সুর কিন্তু সন্ধে থেকে যারা রয়েছেন সন্ধে নাগাদ সেই যে বিদায়, সেই বিদায়ের সুর বাজতে শুরু করবে। এবং একটু জানিয়ে রাখি যে এই যে মণ্ডপে মণ্ডপে ঘুরছে সবাই ভক্তরা, আজকে যেহেতু সকাল থেকে গতকাল রাত থেকে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির কারণে আসলে সেইভাবে নবমীতে যেরকম ভিড় দেখা যায় সেই ভিড়টা এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি, তবে বেলা বাড়ার সাথে সাথে ভিড় কিন্তু বাড়ছে। বৃষ্টি এখন থেমে গেছে, তাই হয়তো আনন্দে কোনোভাবে ভাটা পড়বে না, আস্তে আস্তে হয়তো ভক্তরা আরও বেশি সমাগম ঘটবে। তবে পুজোর যে আনুষ্ঠানিকতা নবমী, সেই আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। লাবণ্য। ন্যান্সি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা মহানবমীর আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, ঢাকেশ্বরী মন্দির থেকে নবমীর বিভিন্ন আয়োজনের তথ্য জানানোর চেষ্টা করছিলাম। আরও তথ্য জানাবো আপনাদেরকে। মহানবমীর উত্তরা সার্বজনীন পূজা মণ্ডপে রয়েছেন আমাদের সহকর্মী পার্থ সঞ্জয়। পার্থ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মহানবমী মানে সামাজিক বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা, মিলন মেলা আমরা যদি বলি, আপনি কেমন দেখছেন উত্তরার পূজা মণ্ডপের আয়োজন, একটু জানাবেন আমাদের। এই মুহূর্তে নবমী তিথি পূজা সমাপ্ত হয়েছে উত্তরা সার্বজনীন মন্দিরে এবং এরপরে এই পূজার যে বিশেষ নবমী যজ্ঞটি আসলে চলছে এবং যজ্ঞের আগুনে আসলে স্নান হচ্ছে মণ্ডপ এবং সেই মণ্ডপে আমরা রয়েছি। পুরোহিত যজ্ঞের মধ্য দিয়ে আসলে মা দুর্গা আবাহন করছেন এবং তার মধ্য দিয়ে নবমী পূজা সমাপন হচ্ছে এবং এই নবমী পূজা এর আগে যেটি হয়েছে নবমী পূজা এবং আপনি জানেন যে গ্যালরি মা দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছেন সন্ধি পূজায়, সন্ধি পূজা শেষ নবমী আগামীকাল বিজয়া দশমী মাধ্যমে চড়ে এবং সেই প্রসাদ যেমন আছে একই সঙ্গে আনন্দ আছে। ঠাকুরের যে শিখা তিনি পবিত্র করছেন ওনাকে এবং শান্তি বারোটা তিনি বলে দিয়েছেন। সেই শান্তি বারোটায় আমরা রয়েছি উত্তরা সার্বজনীন মন্দিরে। সেই মন্দিরে পূজার্থীরা রয়েছেন, বেশ পূজার্থীরা এই বিরূপ আবহাওয়াতে অনেক পূজার্থী এই মণ্ডপে এসেছেন এবং তারা এই অঞ্জলি শেষে মায়ের পায়ে ভক্তের অঞ্জলি শেষে তারা আসলে প্রসাদ পাবেন এবং তারপর আজ শেষবারের মতো দেবী দর্শন হবে সন্ধ্যায় এবং সেই দেবী দর্শনে মুখর হবে মণ্ডপ এবং আগামীকাল বিজয়া দশমীতে শোভাযাত্রার মধ্য দিয়ে সমাপন হবে দিনের সর্বোৎসব।
পার্থ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা নবমীর আরও তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে জানার চেষ্টা করব। দর্শক, শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী এবং মহানবমীর বিভিন্ন তথ্য রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপ থেকে আমরা জানানোর চেষ্টা করছিলাম আপনাদের। ফার্সি কবি জালালউদ্দিন রুমির 818তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হয়েছে তার বায়োগ্রাফি মঞ্চ নাটক জালালউদ্দিন রুমি। অপূর্ব কুমার কুণ্ডুর রচনায় নাটকটিতে পারফর্ম করেছে বাংলাদেশ পারফরম্যান্স আর্ট গ্রুপ। বিস্তারিত হুমায়রা সিদ্দিকার প্রতিবেদনে। ফার্সি কবি জালালউদ্দিন রুমি কাব্য সাহিত্য আকাশের স্বর্ণোজ্জ্বল এক নক্ষত্র। তিনি 1207 সালে 30 সেপ্টেম্বর পৃথিবীর আলো দেখেন। জালালউদ্দিন রুমি ছিলেন 13শো শতাব্দীর ফার্সি সুন্নি মুসলিম কবি, আইনজ্ঞ, ধর্মতাত্ত্বিক ও সুফি। দিন দিন বেড়েই চলেছে। মঙ্গলবার ছিল তার 818তম জন্মবার্ষিকী। তার আধ্যাত্মিক, দার্শনিক এবং কাব্যিক অবদানের জন্য বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন তিনি। তার জন্মবার্ষিকী উপলক্ষে এদিন কবির বায়োগ্রাফি নাটক জালালউদ্দিন রুমি মঞ্চায়িত হলো শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। এতে পারফর্ম করেছেন বাংলাদেশ পারফরম্যান্স আর্ট গ্রুপের সদস্যরা। তখন এক অন্ধ লোক পানিতে পড়ে গেল। মঞ্চনাটকের পাশাপাশি আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মুমিত আল রশিদ, ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর সাইয়েদ রেজা মীর মোহাম্মদী সহ অনেকেই। জালালউদ্দিন রুমির জন্মবার্ষিকীর এমন আয়োজনে উপস্থিত হতে পেরে উচ্ছ্বসিত তারা। আমরা মনে করেছি যে এই ধরনের নাটকগুলো আমরা যত বেশি দেখব আমরা তত বেশি শিখব। আমাদের তরুণরা, আমাদের শিল্প সাহিত্যের জগতের মানুষগুলো আরও বেশি সমৃদ্ধ হতে পারবে। اینجور برنامه‌ها رو ادامه بدن و در کارهاشون موفق باشن। এবং আমি বাংলাদেশ পারফরম্যান্স আর্ট গ্রুপ যারা আজকের এই আয়োজনটা করছে, এরকম চমৎকার একটা আয়োজন করার জন্য, উদ্যোগ নেওয়ার জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মঞ্চনাটক মানুষের ভাবনায় সৃষ্টি করে মহানুভবতা। তাই এমন ধরনের নাটক আরো বেশি মঞ্চায়িত হওয়া দরকার বলে মনে করেন এর সংশ্লিষ্টরা। হুমায়রা সিদ্দিকা, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।